প্রিয় লিসেনার্স, আজকে ব্যতিক্রমধর্মী আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। বরাবরের মতো এই ঘটনাটি সংগ্রহ করে আমাদের জন্য পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় মেহেদি হাসান ভাই। তো মেহেদি হাসান ভাইয়ের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। উনি এর আগে অনেক ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, সেগুলো আমরা প্রচার করেছি, যেগুলো সিলেক্টেড হয়েছে। তো চলুন আজকের ঘটনাতে চলে যাব। ঘটনাতে যাওয়ার আগে কিছু কথা যেগুলো সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের এই ভিডিওর লিঙ্কটা অথবা আমাদের এই চ্যানেলের লিঙ্কটা আপনারা আপনাদের আইডিতে, গ্রুপে শেয়ার করে দিতে পারেন। যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই চ্যানেল। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে যখনই এসে আমাদের এই ভিডিওটা শুনবেন, সাথে সাথে এই ভিডিওর লাইক বাটনে প্রেস করবেন, এটা অনুরোধ থাকবে। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD bd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক রিলেটেড দুর্দান্ত একটি ঘটনায়। তো ঘটনা তো চুকসি বলেছে মেহেদি হাসান ভাইকে। তো মূল ঘটনাতে ঢোকার আগে ছোট ছোট দুটি ঘটনা যেটি চুকস বলেছে, এবং এই ঘটনাটিও আমাদের লিসেনারদেরকে জানাতে বলেছে, যার ফলশ্রুতিতে আমরা সেটা শুরুতে বলে মূল ঘটনাতে ঢুকে যাব ইনশাল্লাহ। আর চুকস সে বাংলা ভাষা বোঝে না, সে ইংরেজিতে মূলত কথা বলে এই মেহেদি হাসান ভাই বা অন্যান্যদের সাথে। আর যেহেতু আফ্রিকান ঘটনা, আমরা তো বাংলায় সেটা বোঝার জন্য উপস্থাপন করছি, কিন্তু ঘটনার টোটালটাই কিন্তু আফ্রিকান ভাষাতে হয়েছে। সেটা ইংরেজিতে মেহেদি হাসান ভাইকে বলেছে, মেহেদি হাসান ভাই বাংলায় আমাদেরকে বলেছেন, আমরা বাংলা ভাষায় উপস্থাপন করছি। তো অনেকে আবার বলেন যে এই শব্দটা কি ওনারা বাংলায় বলেছে, অনেকে মজা করে বলেন, আসলে বাংলায় বলেন নাই, তারা তাদের ভাষায় বলেছেন। আমরা বোঝার সুবিধার্থে, উপস্থাপনের সুবিধার্থে আমরা আমাদের মাতৃভাষায় উপস্থাপন করছি। তো চুকসের সাথে ঘটে যাওয়া ছোট্ট দুটি ঘটনা দিয়ে শুরু করছি। সাল 2020, তখন চুকসের বয়স 24 কি 25 বছর। দুবাইতে সে তখনও আসেনি। তো তার যে দাদু, বাগলার দাদু, তো উনি বিকেলে চুকসকে সাথে করে নিয়ে বাজারে গিয়েছিলেন। তো বাজার থেকে বেশ অনেক কিছু জিনিসই কিনেছিলেন আর কি। আর এগুলো দুটি বড় বড় বস্তায় ভরে নিয়েছেন, চাল, ডাল, তরকারি। ওখানে কিন্তু একসাথে অনেক বাজার করতে হয়, কারণ আফ্রিকাতে, বিশেষ করে যে গাম্বিয়ার কথা বলছি, গাম্বিয়াতে বাড়ি চুকসের। তো সেখানে কিন্তু রাস্তাঘাটের অবস্থা এত ভালো না। চুকসের গ্রামটাও কিন্তু একদম সাইডে, তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু একদম যে যানবাহনে করে যাবে বিষয়টা এরকম না, প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে। তো বাংলার দাদুর সাথে চুকস গিয়েছে। চুকস তো তরতাজা যুবক, আর আফ্রিকান যুবকদের শরীরে কিন্তু শক্তি অনেক বেশি। তো এই বাংলার দাদু বলছেন যে, দাদু ভাই তুমি ছোট বস্তাটা নাও আর আমাকে বড়টা দাও, চলো বাড়িতে যাই। এটা বলে বাংলার দাদু বড় বস্তাটা পিঠে করে নিয়ে হন হন করে হাঁটা শুরু করলেন। মানে আমরা ঝোলা বা পুটলি জাতীয় কোনো জিনিস যেভাবে বহন করে থাকি পিঠে, ওরকম আর কি। তো এতটা পথ পায়ে হেঁটে আসতে হবে। তো পায়ে হেঁটেই ওখান থেকে আসা যাওয়া করতে হয় আর কি। তো চুকস বলেছিল তার পিঠে যে বস্তাটা, এটার ওজন কমপক্ষে 45 কেজির মতো হবেই। আর দাদুর যেটা, সেটা 50 কেজির বেশি হবে। চুকসও কিন্তু অনেক শক্তিশালী। এই বস্তাটা বহন করা তার জন্য খুব যে কঠিন বিষয়টা এরকম না। সেও বস্তা কাঁধে নিয়ে দাদুর পিছনে পিছনে হাঁটছে। তো চুকস একটা বিষয় ভাবছে, সেটা হলো যে তার যে দাদু, বাগলার দাদু, তার শরীরে এত শক্তি কোথা থেকে আসছে। এমনভাবে সে বস্তাটা নিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এই বস্তাটার ওজন খুবই হালকা, মনে হচ্ছে বস্তার মধ্যে কিছুই নেই, ওনার কোনো কষ্টই হচ্ছে না। এদিকে ধীরে ধীরে চুকসের অবস্থা তো বেহাল দশা হয়ে যাচ্ছে। সময় যাচ্ছে, আস্তে আস্তে বস্তাটা তার কাছে আরো ভারী মনে হচ্ছে, যেহেতু শক্তি আস্তে আস্তে শেষ হয়ে আসছে। তো
তো 1 কিলোমিটার আসার পর চুকস পেছন থেকে বলে, আরে দাদু একটু থামো, একটু জিরিয়ে নি। তখন দাদু থামে আর চুকসকে উদ্দেশ্য করে বলে যে, দাদু ভাই, তোমার মতো বয়সে এরকম 3-4টা বস্তা নিয়ে মাইলের পর মাইল একাই হেঁটে গেছি, তুমি কেমন যুবক বলো, এতটুকু হেঁটে হাঁপিয়ে গেলে। এই বলে দাদু হাসতে থাকে। তখন চুকসের মেজাজটা কিঞ্চিত গরম হয়, সে বস্তা কাঁধে নিয়ে আবারও দ্রুত হাঁটতে থাকে। এবার বাগলার দাদু তার পেছন পেছন আসছে। তখন দাদু চুকসকে বলে যে, দাদু ভাই, তোমাকে একটা জিনিস দেখাই, ধরো, তোমার আর কষ্ট হবে না। এটা বলে দাদু কাউকে উদ্দেশ্য করে বলে, কিরে, তুই দেখছিস না আমার দাদু ভাইয়ের কষ্ট হচ্ছে, যা গিয়ে বস্তাটা ধর। এটা বলার সাথে সাথে চুকস ফিল করে তার কাঁধে থাকা বস্তাটা একদম হালকা হয়ে গেছে। তার মনে হলো তার পিঠে কিছু নেই, অথচ বস্তা তার পিঠের উপরে ছিল, আর সেটা সে ধরেও রেখেছিল। কিন্তু মুহূর্তের ভেতরে এমন একটা ভারী জিনিস তোলার মতো পাতলা হয় কি করে? তো কি হলো বুঝে উঠতে পারে না চুকস। ওর কাছে মনে হলো ওর বস্তাটা কোনো এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে। চুকস বুঝতে পারে ওর দাদুর সাথে থাকা জিনটা ওর বস্তা ধরে রেখেছে, আর সেই জন্য এখন এটাকে আর ওইরকম ওজন মনে হচ্ছে না। চুকস তখন ভয় পেয়ে যায় আর বস্তার মুখ ছেড়ে দিয়ে দৌড়াতে থাকে। আর তখন পেছন থেকে বাগলার দাদু চুকসকে বলতে থাকে, আরে দাদু ভাই, ভয় নাই, আমি আসি তো এখানে। কিন্তু কে শোনে কার কথা? চুকস দৌড়াচ্ছে। কিছুক্ষণ দৌড়ানোর পর চুকস পেছনে ফিরে তাকায়, আর সে যেটা দেখতে পায় সেটা দেখে সে আরো ভয় পায়। চুকস দেখে তার পেছনে শূন্যের উপর ভেসে ভেসে ওই বস্তাটাও আসছে। এটা দেখে চুকস আবার দেয় ভো দৌড়, ডানে বামে না তাকে এক দৌড়ে বাড়ি চলে আসে। এসে তার দাদিকে ডাকতে থাকে। মজার ব্যাপার হলো চুকসের সাথে সাথে বস্তাটাও চলে আসছে তার বাড়িতে, বাড়ির উঠোনে, এবং উঠোনে এসে বস্তাটা থামে এবং মাটির উপর নেমে যায়। তো দাদি তো ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন চুকস বলে আর কি, এই দেখো আমার সাথে কি এরকম রসিকতা করলো দাদু। তখন দাদি জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন এর মধ্যে আবার দাদুও চলে আসছেন। তখন দাদু বলে, এই ঘটনা, বাজার নিয়ে আসতে ওর কষ্ট হচ্ছিল, তাই একটু সাহায্য করলাম আর কি। আর ও ভয় পেয়ে গেছে, দৌড়ে চলে আসছে। তো এটা শোনার পর দাদা দাদি দুজনেই হাসতে থাকে। তো চুকস তো রেগে আগুন হয়ে যায়, সে সেখান থেকে চলে যায় তার ঘরে। এটা ছিল চুকসের একটা অভিজ্ঞতা। এবার বলবো চুকসের দেখা একটি ঘটনা, যেটা তার নিজের সাথে ঘটেনি, তবে সে নিজের চোখে দেখেছে। এটা সাল 2018 বা 19 সাল এরকম একটা হবে আর কি। চুকসের এক প্রতিবেশী জানায় যে তাদের বাড়িতে চুরি হয়েছে, আর চোরকে তারা চেনে, কিন্তু হঠাৎ করে তো কাউকে চোর বলা ঠিক হবে না, আর প্রমাণও তো নাই, নিশ্চিত প্রমাণ না থাকা সাপেক্ষে তাকে চোর বলে ধরা যাচ্ছে না। কিন্তু তারা সন্দেহ যেটা করছে সেই অনুযায়ী ওই ব্যক্তি চোর হবে। এখন বাগলার দাদু এমন কিছু যাতে করে যাতে করে চোর ধরা পড়ে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আফ্রিকাতে চোর ধরার অনেক পদ্ধতি রয়েছে, যেটা অনেক কবিরাজ বা তান্ত্রিক তাদের কবিরাজি বিদ্যার মাধ্যমে করে থাকে। এতে চোর ধরা পড়ে, আর এই বিষয়গুলো ওখানকার লোকজন বিশ্বাসও করে। তো চোর ধরার জন্য অনেকে আফ্রিকান বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হয়ে থাকে। তো বাগলার দাদু জিজ্ঞেস করে চুরিটা কে করেছে। তখন ওই প্রতিবেশী বলে যে পাশের বাড়ির কেইল নামে একজন ব্যক্তি আছে, সে চুরি করেছে। কেইল হচ্ছে 30-32 বছরের একজন যুবক, কোনো কাজ কাম করে না, ভবঘুরে টাইপের লোক, অনেকে আমরা ভাদাম্মা টাইপের লোক বলি না, ঠিক ওই টাইপের আর কি। আর যে বাড়িতে চুরি হয়েছে তার পাশের ঘর হচ্ছে কেইলের। এই কেইলের চুরি করার স্বভাব আগে থেকেই আছে, বিভিন্ন বাড়িতে সে চুরি করে। তখন দাদু বলে, ঠিক আছে, কেইলকে ডেকে নিয়ে আসো, আর আশেপাশে যাকে সন্দেহ হয় তাদেরকেও ডেকে নিয়ে আসো। কেইল যে চুরি করেছে এটা তো তুমি দেখো নাই, সন্দেহ করছো, আরো তো সন্দেহভাজন আরো ব্যক্তি থাকতে পারে, তাদেরকেও ডেকে নিয়ে আসো। তো দাদুর কথা মতো ওই প্রতিবেশী চলে যায়, আর কিছুক্ষণ পরে 7-8 জন মানুষ সাথে করে নিয়ে আসে, এই দাদুর সামনে নিয়ে আসে সে মানুষগুলোকে। আর এই মানুষগুলোর মধ্যে সেই কেইলও ছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল। তখন দাদু তার সেই প্রতিবেশীকে উদ্দেশ্য করে বলে যে, তোমার বাড়িতে যে চুরি করেছে তাদের কেউ যদি এখানে থাকো, সে কিন্তু ধরা পড়ে যাবে। আমার কাজ শুরু করার আগে একটা অনুরোধ করছি সবার কাছে, কেউ যদি চুরি করে থাকো তবে সেটা ফিরিয়ে দাও, মাফ চেয়ে নাও তার কাছে, আর ওয়াদা করো চুরি করবে না। এখন স্বীকার করতে হবে না, এখান থেকে চলে যাওয়ার পর প্রয়োজনে তার কাছে গিয়ে স্বীকার করবা। আর যদি সবাই এখন বলো যে তোমরা কেউই চুরি করো নাই, তাহলে কিন্তু আমি আমার পদ্ধতি প্রয়োগ করব। তো উপস্থিত সবাই বলে যে, বাগলার, আপনি আপনার কাজ করেন, আমরা কেউই চুরি করি নাই, আমরা প্রস্তুত, আর আমরাও দেখতে চাই যে চোরের সাজা হোক।
দেখা গেল ওই কেইলও একই কথা বলছে যে হ্যাঁ হ্যাঁ, যে চোর তার শাস্তি হোক, আমিও চাই শাস্তি হোক, আমরা কেউ চুরি করি নাই বা আমি চুরি করি না, এরকম বলছে আর কি। কি আর করা, এই বাগলার দাদু একটা রশি বের করে আনলেন এবং সেটা হাতে নিয়ে মন্ত্র পড়া শুরু করলেন। মন্ত্র পড়ে রশিটাকে একটা গাছের ডালে ঝুলিয়ে বাঁধলেন। তখন দাদু বললেন যে এক এক করে এই রশি ধরে টান মারো। কিভাবে টান দিতে হবে দাদু সেটা দেখিয়েও দিলেন। যে চোর সে ধরা পড়ে যাবে আর বাকিদের কিছু হবে না। দাদুর কথা মতো এক এক করে সবাই রশি ধরে টান মারতে থাকে। সবাই রশি ধরে টান মারে, আবার ছেড়ে দেয়, চলে যায়, তাদের কিছু হয় না। কেইলকে দেখে কিছুটা নার্ভাস মনে হচ্ছিল। তো সবাই যখন রশি ধরে টান মানে মারবে বা মেরেছেও, একজন শুধু বাকি শুধু এই কেইল। এবার দাদু কেইলকে বলে, কেইল তুমি কিন্তু বিপদে পড়ে যাবে রশি ধরার সাথে সাথে, এখনো বলছি যদি চুরি করে থাকো স্বীকার করো, ফেরত দিয়ে দাও। কেইল ভাবছে জানে ধুর এই বুড়োটা কি বলে, এসবে কিছু হয় নাকি, সেই চিন্তা করেছে কিছু হবে না এরকম চিন্তা করছে। তো কেইল বলে, বাগলা আর আমার কিছু হবে না, আমি চুরি করি নাই। তখন দাদু বলে, বেশ তবে যাও রশি ধরে টান মারো। তখন কেইল এগিয়ে যায়। যখনই সে রশি ধরে টান মেরেছে তখনই ওই রশি ডাল থেকে খুলে মুহূর্তের মধ্যে কেইলকে পেঁচিয়ে ধরে। পুরো রশি কেইলের শরীর পেঁচিয়ে ধরে, ঠিক যেমন অজগর সাপ তার শিকারকে পেঁচিয়ে ধরে। কেইল সাথে সাথে মাটিতে পড়ে চিৎকার করতে থাকে আর গড়াগড়ি হতে থাকে। তো কেইল বলে, ও বাবা গো, মাগো আমাকে ছেড়ে দাও। তখন দাদু বলে, এখন চেঁচিয়ে লাভ নেই কেইল, তোমাকে তখন বলেছিলাম কিন্তু তুমি তো স্বীকার করলে না। এখন এই রশি আর তোমাকে ছাড়বে না, আস্তে আস্তে এই রশি তোমাকে চাপতে থাকবে আর তোমার হাড়গোড় গুঁড়ো হয়ে তুমি এখানেই মারা যাবে। তখন কেইল বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো চুরি করবো না, আমাকে মাফ করে দিন, আমি কথা দিচ্ছি চুরি করা সব মাল আমি ফিরাই দিব। তো এই বলে সে চিৎকার করতে থাকে। তো উপস্থিত সবাই তখন বলছে দাদুকে যে চোরের শাস্তি হোক, ওকে ঠিক করবেন না, এইভাবেই থাকুক, মরুকো, বহু জ্বালাতন করছে। তখন দাদু বলে, ঠিক আছে চোরের শাস্তি হওয়া উচিত, কিন্তু এইভাবে বেশিক্ষণ থাকলে মারা যাবে। তো এইভাবে তো একটা মানুষকে মেরে ফেলা যায় না, পুলিশ আছে তার হাতে দিতে হবে, এভাবে তো মেরে ফেলা যাবে না। যেহেতু বুঝে গেছো যে সে চোর আর সেও মাল ফেরত দিতে চাইছে, সুতরাং আর তো ওকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না। ওদিকে কেইলও বলছে, এবার মতো মাফ করে দিন, কথা দিচ্ছে আর কখনো চুরি করবো না। তখন সবার কাছে ক্ষমা চায় এবং চুরি হওয়া মাল ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। এরপর কি হয়, ওই বাগলার দাদু মন্ত্র পড়ে ওই দড়িতে কিছু যখন পানি ছিটিয়ে দিয়েছেন তখন ওই দড়িটা একদম একটা সাধারণ দড়ির মতো হয়ে গেছে আর কি। মানে কোন একটা দড়ি যদি শরীরে পেঁচিয়ে থাকে সেটা খুলে দিলে যেভাবে পড়ে যায় মাটিতে, ওইভাবে। তো যাই হোক, এই ঘটনা কিন্তু এখানে শেষ না। এই ঘটনা 2 দিন পরে একদিন রাতে একটা চেঁচামেচির শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায়। দ্রুত ঘর থেকে বের হয়ে এসে দেখে যে কেইলকে কোনো এক অদৃশ্য শক্তি ধরে ধরে আছাড় মারছে। কি হচ্ছে সব বুঝে ওঠার আগে দাদু কেইলের কাছে যায়। তখন অবশ্য সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কেইল তো প্রচন্ড ব্যথায় আর্তনাদ করছে। তো কি হচ্ছে সব মাথায় কারো আসছে না বাড়ির। তখন সবাই খেয়াল করে যে দাদু যে ঘরে বসে কবিরাজি করে তার দরজার সামনে তেলের একটা বোতল পড়ে আছে। পরবর্তীতে আসলে সবাই জানতে পারে ঘটনাটা কি হয়েছে। মূলত কেইল যখন চোর সাব্যস্ত হলো তখন কেইল প্রচন্ড যন্ত্রণা পেয়েছিল আর অপমানিত হয়েছিল। আফ্রিকাতে যারা এসব কবিরাজি করে থাকে তাদের একটা নির্দিষ্ট ঘর থাকে আর তারা সেখানে বিভিন্ন ধরনের এই তন্ত্রমন্ত্রের বিভিন্ন উপকরণ রাখে, বিভিন্ন ধরনের কাজ করে ওখানে বসে। তো লজ্জায় অপমানে রাগে কেইল চিন্তা করে যে এই বাগলার দাদুর কবিরাজির যে ঘরটা রয়েছে সেটাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেবে। কিন্তু এই কেইল জানতো না যে এই কাজ করতে গেলে তার জন্য কি বিপদ অপেক্ষা করছে। মূলত সে গভীর রাতে যখন চুক্সের বাড়িতে আসে ওই ঘরটা জ্বালানোর জন্য, তখন বাগলার দাদুর অনুগত জিন তাকে আক্রমণ করে বসে আর তাকে তুলে আছাড় মারতে থাকে। আর এই কারণে তার শরীরের অনেক জায়গার হাড় ভেঙে যায় এবং সে মারাত্মক আহতও হয়। তো এরপরে কেইল চিকিৎসা নিয়েছিল, তার হাড় জোড়া লেগে গেলেও কেইল কিন্তু আর পরিপূর্ণভাবে কখনোই স্বাভাবিক হতে পারেনি। সে এখনো অস্বাভাবিকই রয়েছে। অস্বাভাবিক বলতে সে মানে মানসিকভাবে সুস্থ, কিন্তু সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। তো এটা ছিল চুক্সের দেখা একটি ঘটনা। এবার আমরা আসি আমাদের এবারের এপিসোডের মূল ঘটনাতে। তো এই ঘটনাটা আসলে খুবই অদ্ভুত টাইপের একটি ঘটনা। চুক্স বলেছিল এটা তার দাদুর জীবনের স্মরণীয় এবং কঠিনতম একটা সময় ছিল। তো
এটার মাধ্যম দিয়ে উনি অনেক কিছু শিখেছেনও বটে, অনেক মানুষের উপকারও করতে পেরেছেন। তো চলুন শুরু করি আসলে এই ঘটনার শুরুটা। সাল 1975 বা তার আশেপাশের একটা সময় হবে, তখন এই বাংলার দাদু মাত্র কবিরাজি শুরু করেছেন। বলে রাখা ভালো, কবিরাজের এই বিদ্যাটা উনি বংশ পরম্পরায় পেয়েছিলেন, তার বাবা, তার দাদা, এইভাবে আসছে আর কি। তখন শুধু চুকসের বাবার জন্ম হয়েছে, তো উনি কিছু কৃষি কাজের পাশাপাশি কবিরাজি করছেন আর কি, মানে এই বাংলার দাদু। তো একদিন উনি জানতে পারেন যে আফ্রিকার দেশ মালি, এই মালি থেকে একজন তান্ত্রিক এসেছেন তাদের এলাকায় একজনের চিকিৎসা করতে। তো ওই তান্ত্রিক মূলত একজন মহিলার উপরে কালো জাদু কাটানোর জন্য এত দূর থেকে, সেই মালি থেকে গাম্বিয়াতে এসেছেন। তাহলে বোঝাই যাচ্ছে সে অনেক বড় মাপের একজন তান্ত্রিক। একটা কথা বলে রাখা ভালো যে আফ্রিকায় যারা কবিরাজ রয়েছেন, মানে যারা বড় মাপের কবিরাজ, তারা আফ্রিকার বিভিন্ন দেশে কিন্তু যান বিভিন্ন কাজের জন্য। তার কারণ হচ্ছে সেখানে জাদু করার হাজারো পদ্ধতি রয়েছে, আবার এগুলো কাটানোরও অনেক ধরনের পদ্ধতি রয়েছে। কাটানোর পদ্ধতিগুলো সবাই জানে না, নির্দিষ্ট জাদু করার পর ওটা কাটানোর আবার অন্য ধরনের পদ্ধতি রয়েছে, সেই জাদু বুঝে সেটা আবার কাটায়, এবং যারা কাটাতে পারেন তারা আবার বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো করেন আর কি। তো এখন যেহেতু অনেকভাবেই যাওয়া যায়, যোগাযোগ ব্যবস্থার যতটুকু উন্নয়ন হয়েছে এখন তো মোটামুটি যাওয়া যায়, একটা সময় তো আসলে এইভাবে আর যাওয়া যেত না। আর 1975 সালে মোটামুটি সেখানেও কিন্তু বিমান সার্ভিস ছিল, যার ফলশ্রুতিতে দূর থেকে যে তারা পায়ে হেঁটে আসবেন বিষয়টা কিন্তু এরকম না। তো যাই হোক, তো এক এক কবিরাজ এক এক ধরনের ট্রিটমেন্ট করতে পারদর্শী ছিলেন। দেখা যাচ্ছে যে কেউ শুধু মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে পারতেন, কেউ হাড় ভাঙার ট্রিটমেন্ট করতে পারতেন, কেউ জ্বর সারানোর ট্রিটমেন্ট করতে পারতেন, কেউ বসন্ত রোগের ট্রিটমেন্ট করতে পারতেন। মানে এক এক কবিরাজ এক এক ধরনের বিদ্যায় পারদর্শী ছিলেন। তো যাই হোক, বাংলার দাদু খবর পেয়ে ওই মালির তান্ত্রিক গুরুর সাথে দেখা করতে যান। গিয়ে দেখেন যে ওই তান্ত্রিক গুরু একটা বাড়িতে এক মহিলার চিকিৎসা করছে। এই মহিলার উপর তাদের এক আত্মীয় ভয়ঙ্কর কালো জাদু করেছিল বলে শুনতে পাওয়া যায়। ওই মহিলার সমস্যা হচ্ছে উনি কিছু খেতে পারেন না, আর পেটে ভয়ঙ্কর যন্ত্রণা হয়। মহিলা দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন না খেতে পেরে। অনেক কবিরাজ দেখিও কোনো লাভ হয়নি, কারণ তার উপরে ভয়ঙ্কর এক কালো জাদু করেছে তারই এক আত্মীয়। অবশেষে মালি থেকে এই তান্ত্রিককে আনা হয়েছে তার চিকিৎসার জন্য। যাই হোক, বাংলার দাদু গিয়ে দেখেন ওই তান্ত্রিক গুরু একটা শুকনো ফুল আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে নিলেন, তারপর সেটাকে পানির সাথে গুলিয়ে খাইয়ে দিলেন ওই মহিলাকে। ওই ফুলের ছাই মিশ্রিত পানি খাওয়ার সাথে সাথে ওই মহিলা বমি করেন। আর যখন উনি বমি করেছেন তখন ওনার বমির সাথে তাজা রক্ত আর কিছু মাংসের টুকরো বেরিয়ে আসে। এরপর ওই মহিলা দুর্বল হয়ে যান এবং শুয়ে থাকেন। তারপর তার মাথায় পানি ঢালা হয়। অল্প সময়ের মধ্যে ওই মহিলা আগের থেকে বেশ সুস্থতা বোধ করেন এবং অন্যদের সাথে কথাও বলতে থাকেন যে তিনি আগের থেকে অনেক ভালো ফিল করছেন। এরপর তাকে খাবার দেওয়া হয়, অনেক খাবার উনি খান। বেশ কিছুদিন পর উনি পেট ভরে খাবার খাচ্ছেন। মূলত খাবার উনি খেতেই পারেন নাই বেশ কিছুদিন। তখন ওই তান্ত্রিক বলেন, যাক, বিপদ কেটে গেছে, এখন থেকে আর কোনো সমস্যা নেই, ও খেতে পারবে। পরবর্তীতে ওই তান্ত্রিক গুরু সবাইকে বলেন যে এই মহিলাকে একটা নবজাতক শূকরের বাচ্চার মাংস দিয়ে কালো জাদু করা হয়েছিল। এই নবজাতক শূকর দিয়ে নাকি অনেক ভয়ঙ্কর কালো জাদু করা হয়, আর যার উপর এটা করা হয় সে নাকি না খেতে খেতে মারা যায়। তবে ভয়ঙ্কর ব্যাপার এখানেই শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই জাদু কাটানোর একমাত্র পদ্ধতি হচ্ছে এক ধরনের বিশেষ ফুল, যেটা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে খাওয়ালে এই মাংস বমির সাথে বের হয়ে আসবে। এখন একটা ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা জানলে প্রিয় লিসেনার্স আপনারা আসলেই অবাক হবেন। সেটা হচ্ছে যে যার উপরে জাদু করা হয় এই মাংস নাকি স্বপ্নের মাধ্যমে তাকে খাওয়ানো হয়, আর তখনই এই মাংসটা তাদের শরীরে ঢুকে যায়। শুধু এই ফুল দিয়ে চিকিৎসা ছাড়া এই ধরনের জাদুর নাকি কোনো ট্রিটমেন্ট আফ্রিকাতে নেই। তো যাই হোক, যার উপরে জাদু করা হয় তিনি অত্যন্ত যন্ত্রণা ভোগ করেন এবং এই রোগী সর্বোচ্চ 40 দিন জীবিত থাকে। কারণ হচ্ছে যে একে তো শারীরিক যন্ত্রণা, তারপর কোনো কিছু না খেতে খেতে শরীর দুর্বল হয়েই মারা যায়। প্রথমে পেট ব্যথা হতে থাকে, সেটা দিনে দিনে বাড়তে থাকে, খাবার খেলে বমি হয়, একসময় রক্ত বমি হয়,
এরপর শরীর দুর্বল হয়ে যায়, ধীরে ধীরে মারা যায়। মোটামুটি 40 দিনের মধ্যেই এই প্রক্রিয়াটা শেষ হয়। যার শরীর খুব স্ট্রং সেও সর্বোচ্চ 40 দিন বেঁচে থাকে, আর যে এমনিতে দুর্বল সে আরো আগে মারা যায়, আরো দুর্বল হয়ে। যাই হোক, এই তান্ত্রিক গুরু এই ধরনের কথা বলছিলেন। তো উপস্থিত লোকদের মধ্যেই বাগলার দাদু তো ছিলেন। তো বাগলার দাদু অপেক্ষা করতে থাকেন এই তান্ত্রিক গুরুর সাথে কথা বলার জন্য। অবশেষে তিনি সুযোগও পেয়ে যান। তো নিজের পরিচয় দেন। উনি বলেন যে উনি টুকটাক কবিরাজি শিখছেন বা শিখেছেন, বংশ পরম্পরায় শিখেছেন। মালির ওই তান্ত্রিক গুরুর সাথে উনি গল্প করা শুরু করে দেন। তো উনি দেখেন যে এই তান্ত্রিক গুরু আসলে সাধারণ কোনো তান্ত্রিক নয়, উনি অনেক বড় মাপের একজন তান্ত্রিক। এবং আরো ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এই তান্ত্রিক গুরু অত্যন্ত বিনয়ী, ভদ্র একজন মানুষ। যদিও বা ব্ল্যাক ম্যাজিক করেন, কিন্তু তার কথাবার্তায় মানে চালচলনে খুবই ভদ্র এবং বিনয়ী বলে মনে হচ্ছে। এবং দেখা যায় যে এই টাইপের লোকজন বেশ অহংকারী হয়, কাউকে পাত্তা দেয় না। কিন্তু এই বাংলাদেশ দেখলেন যে না, উনি এর টোটালটাই ব্যতিক্রমী। তাহলে বোঝা যাচ্ছে যে উনি বড় মাপের সাধক। কারণ অনেক বড় মাপের সাধকরা কখনোই তাদের আচার আচরণে তিনি যে অনেক কিছু জানেন এটা প্রকাশ করতে দিতে চান না, এমন ভাব ধরে থাকেন যে আসলে উনি কিছুই জানেন না। তো ওনার এই বিনয়ী এবং ভদ্র ভাব দেখে বাগলার দাদু ওনার প্রতি খুব ভক্ত হয়ে যান, যেটা বলতে হবে আর কি। আর বাগলার দাদুর কথাবার্তায় ওই তান্ত্রিক গুরুও বাগলার দাদুকে খুব স্নেহ করতে থাকেন, কারণ ওই তান্ত্রিক গুরুরও বেশ বয়স হয়েছিল। এক পর্যায়ে বাগলার দাদু বলেন যে গুরুজি, আমি যদি আপনার কাছে জ্ঞান শিক্ষা করতে চাই, আপনি কি শেখাবেন? আমি যদি আপনার দেশে যাই মাঝে মাঝে, আপনি কি শেখাবেন? তখন উনি বলেন যে ঠিক আছে, তুমি যেও, অবশ্যই আমার জানা যা যা আছে আমি সেগুলো পর্যায়ক্রমে শেখানোর চেষ্টা করব। তো এরপরে কেটে যায় প্রায় 20টি বছর। ততদিনে বাগলার দাদু ওই তান্ত্রিক গুরুর সান্নিধ্যে অনেক বড় একজন কবিরাজ হয়ে উঠেছেন। এই 20 বছরে অনেকবার গেছেন কিন্তু ওই মালির তান্ত্রিক গুরুর কাছে। যান, মাসখানেক থাকেন, আবার চলে আসেন, যেহেতু ওনার পরিবার ছিল, এদিকে ওনার ক্ষেত খামার রয়েছে, এগুলো মাসখানেকের জন্য দায়িত্ব দিয়ে কাজ গুছিয়ে উনি যেতেন, আবার ফেরত আসতেন। তো একবারে শিখে তো আসা সম্ভব না, ওনার পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী আছে। তো ওই তান্ত্রিক গুরু জানতেন। তো এভাবে অল্প অল্প করে 20 বছরে ওনার কাছ থেকে অনেক জিনিসই উনি শিখেছেন। তো এবার আসি 2000 সালের একটি ঘটনায়। একদিন বাগলার দাদুর কাছে খবর আসে তার গ্রামের একজন মোড়ল শ্রেণীর লোক, যার নাম হচ্ছে মার্কাস, সে খুব অসুস্থ। তার পেটে অনেক ব্যথা, কিছু খেলে বমি হয়ে যাচ্ছে। মার্কাস নাকি ডাক্তার তো দেখিয়েছে, অনেক কবিরাজও দেখিয়েছে, তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। বিষয়টা মার্কাসের কাছে খুবই অস্বাভাবিক লাগছে, আর উনি মৃত্যুর প্রহর গুনছেন। তো বাগলার দাদুর কাছে এসে দেখা করার মতো শারীরিক শক্তি তার এখন আর নাই। বাগলার দাদু নিজে গিয়ে যেন তার সাথে দেখা করেন, যেহেতু মার্কাস গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, আর বাগলার দাদুকে উনি ডেকে পাঠিয়েছেন, অনুরোধ করেছেন। তো খবর পেয়ে উনি সব কাজ ফেলে দ্রুত এই মার্কাসকে দেখার জন্য ছুটে যান। গিয়ে দেখেন যে মার্কাস অনেক অসুস্থ, উনি বিছানায় শুয়ে আছেন। তো মার্কাসের সাথে কথা বলে উনি বুঝতে পারেন তার উপর কালো জাদু করা হয়েছে। তো দাদু মার্কাসকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি স্বপ্নের মধ্যে খুব অল্প দিনের মধ্যে কিছু খেয়েছেন, স্বপ্নে এরকম কোনো কিছু? তখন মার্কাস বলে যে 6-7 দিন আগে স্বপ্নের মধ্যে উনি কিছু মাংস খেয়েছেন, তবে কিসের মাংস এটা উনি বলতে পারেন না। মূলত তার পর দিন থেকে ওনার এই অসুস্থতা শুরু হয়েছে। তখন দাদু বুঝে যান যে আজ থেকে 20 বছর আগে গ্রামের এক মহিলার উপর যে জাদু করা হয়েছিল, আর এটা চিকিৎসা করার জন্য তার তান্ত্রিক গুরু মালি থেকে এখানে এসেছিলেন, নিশ্চয়ই এটা সেটাই, সেই পদ্ধতিতেই তার উপর জাদু করা হয়েছে। আর এই পদ্ধতিতে যদি কার উপর জাদু করা হয়, এটার চিকিৎসা করার জন্য একমাত্র উপায় হচ্ছে সেই ফুলটা। বাগলার দাদু তখন মার্কাসকে বলেন যে আপনার উপর যে কালো জাদু করা হয়েছে, এই জাদু কাটানো খুবই কঠিন। এক ধরনের ফুল রয়েছে, সেটা প্রয়োজন হবে এই জাদু কাটাতে, কিন্তু সমস্যা হচ্ছে এই ফুল সংগ্রহ করা খুবই কঠিন থেকে কঠিন কাজ। আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত এই ফুল আমি সংগ্রহ করছি ততদিন পর্যন্ত, এছাড়া বিকল্প আর কোনো উপায় নাই, কোনো পদ্ধতি অবলম্বন করে জাদু কাটানো যাবে না। তখন মার্কাস বলেন, বেশি সময় লাগলে আমি তো মরেই যাব, দ্রুত করো বাগলার, যত টাকা লাগে নাও, কিন্তু আমাকে বাঁচাও। কিন্তু দাদু বলেন যে আমি আসলে নিরুপায়, আমি চাইলেও এই ফুল সহজে আপনাকে এনে দিতে পারবো না। এই ফুল পেতে হলে আমাকে কঠিন থেকে কঠিনতম সাধনা করতে হবে,
আমাকে 22 থেকে 23 দিন সময় দিতে হবে, তাছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আমি কেন, দুনিয়ার কোনো কবিরাজি কিছু করতে পারে না এইটার এগেনস্টে। তখন মার্কাস বলেন এতদিন আমি মারা যাব। তখন দাদু বলেন যে আমি আমার তান্ত্রিক গুরুর কাছ থেকে যে ধরনের বিদ্যা শিখেছি, তাতে করে তান্ত্রিক গুরু যদি ওই ফুল আমাকে দিতেন তাহলে কোনো কাজ হতো না। এই ফুলের একটা বিশেষত্ব রয়েছে, এই ফুল যার কাছে থাকবে শুধু সেই চিকিৎসা করতে পারবে, সে অন্যকে দিলে এটা আবার হবে না। যার জন্য আমি আমার তান্ত্রিক গুরুর কাছ থেকে এই ফুলটা নিতে পারিনি, বা উনি দিলেও কোনো কাজ হতো না। এই ফুল দিয়ে চিকিৎসা করতে হলে যিনি চিকিৎসা করবেন তাকেই সাধনা করে এই ফুলটা অর্জন করতে হবে। এটাই সবচাইতে বড় সমস্যা, যার কারণে আমি চাইলেও আমি এখন আমার তান্ত্রিক গুরুর কাছে আপনাকে নিয়ে যেতে পারবো না, কারণ উনি এখন জীবিত আছেন কিনা আমি জানি না, আর ওনার কাছে সেই ফুল এখনো আছে কিনা সেটাও একটা বিষয়। মাঝখান থেকে অনেকটা সময় চলে যাবে। এই জন্যই আমি এই সাধনাটা করতে চাই, কারণ অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই সাধনাটা আমি করব। যেহেতু আপনার এই সমস্যা, আমার নিজের ইচ্ছা থেকেই আমি এই কাজটি করতে চাই। আর আপনি মারা যাবেন না। আমার তান্ত্রিক গুরু বলেছিলেন যে যদি কখনো এই ধরনের সময় লাগে তাহলে বিশেষ এক ধরনের তরল খাবার, যেটা ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে, সেই কিছু খাবার খেতে হবে, তাহলে আপনি দুর্বল হয়ে মারা যাবেন না। আপনি এখনো 30 থেকে 34 দিন সুস্থ থাকতে পারবেন, তবে দুর্বল হতে থাকবেন আস্তে আস্তে, কিন্তু মারা যাওয়ার মতো অবস্থা আপনার হবে না। এতটুকু বলেন আর কি বাগলার দাদু, তাকে সাহস দেন। তো ওই মার্কাস উনিও বাগলার দাদুর কথায় একটু আশ্বস্ত হন। তো এরপর কিছু তরল জাতীয় খাবার, আফ্রিকান কিছু তরল জাতীয় খাবার যেগুলো খেলে শরীরে শক্তি হয়, ভিটামিন মিনারেল যেগুলো রয়েছে আর কি, তো ওই বিশেষ কিছু খাবার উনি বলে দেন আর কি। এটা অনেকেই খায় আর কি আফ্রিকাতে। তো এটা খেলে পেটের ব্যথাও কিছুটা কমবে আর যন্ত্রণা কম হবে। আর পেটের ব্যথা কমার জন্য বাংলার দাদু কিছু কবিরাজি ট্রিটমেন্ট দিয়েছিলেন, এবং এই সময়ের মধ্যে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আর বাংলার দাদু যেটা করার সেটা উনি করবেন। তো 2000 সালের দিকে, তখন চুক্স কিন্তু খুব ছোট, খুবই ছোট। আর তখন এই যে আমরা যে নরকের পিশাচ ঘটনাটি বলেছিলাম, যেখানে চুক্সের ফুপু মারা গিয়েছিল, তখন সেই ফুপুও ছোট আর কি, ফুপু চুক্সের থেকে একটু বড় বয়সে আর কি। তো যাই হোক, এখন তো বাগলার দাদু সেই ফুল সংগ্রহ করবেন। মালির ওই তান্ত্রিক গুরু বাগলার দাদুকে বলেছিলেন এই ফুল কোনো সাধারণ ফুল নয়, এটা যে কোনো পাহাড়ের মাথার উপরে ফোটে সেখানে গিয়ে সংগ্রহ করে আনতে হবে বিষয়টা এরকমও না। এই ফুল ফোটে শুধু একটি মাত্র ফুলের বাগানে, আর এই ফুলের বাগান হচ্ছে জিনেদের দেশে। একটা শক্তিশালী জিনের রাজার বাড়িতে রয়েছে এই ফুলের বাগান। আর এই ফুলের বাগানে প্রবেশ করা মানুষ তো দূরের কথা, কোনো জিনেরাও এটা পারবে না। এই ফুল সংগ্রহ করার একটি উপায়, সেটা হচ্ছে এই জিনের বাচ্চার মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে লুলুফিয়ন। মূলত এই ফুলের বাগানটা লুলুফিয়নের হাতে গড়া, এটা দেখাশোনা সে নিজেই করে। এই জিনেদের রাজকন্যা লুলুফিয়ন যদি কাউকে নিজে থেকে এই ফুল এনে দেয় তবেই শুধু এটা পাওয়া সম্ভব। যদি কেউ কখনো চুরি করেও তাহলেও কোনো কাজ হবে না এই ফুল দিয়ে। শুধু লুলুফিয়ন নিজে থেকেই যদি এটা দেয় তাহলেই কাজ হবে। এই জন্য লুলুফিয়নকে ডেকে আনতে হয়, তাকে বুঝাতে হয়। আর সে যদি বোঝে, তাকে মানানো যায়, সে যদি দেয় তাহলে ভালো, আর তা না হলে কিন্তু বিপদ। আর ভয়ঙ্কর এক সাধনা করে তাকে ডাকতে হয়। মালিক তান্ত্রিক গুরু বাগলার দাদুকে কিন্তু এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছিলেন যে তোমার যদি কখনো এরকম প্রয়োজন হয় যে এই পদ্ধতি আমি সংগ্রহ করেছি, তুমি এই পদ্ধতিতে এই লুলুফিয়নকে ডাকতে পারো। পুরো প্রক্রিয়াটা বলেছিলেন যে কিভাবে এই জিনেদের রাজকন্যা লুলুফিয়নকে ডাকা যাবে। তো বলে রাখা ভালো, এই লুলুফিয়ন অবশ্য আফ্রিকান একটা শব্দ, যার খুব সম্ভব অর্থ যে ফুলের রাজকন্যা বা ওরকম কিছু। এই রাজকন্যার নাম যে লুলুফিয়ন এটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে জিনেদের দেশে তাকে নাকি লুলুফিয়ন বলে ডাকা হয়। তার আসল নাম কি এটা অবশ্য বাগলার দাদু বলতে পারেন নাই। তো যাই হোক, এই লুলুফিয়নকে ডাকার জন্য একটা ভয়ঙ্কর সাধনা করতে হবে, আর এই সাধনা করার জন্য কিন্তু খুব সাহসী হওয়া প্রয়োজন। বাগলার দাদু তো এমনিতেই সাহসী ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো
সাধনা চলাকালীন অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো দেখে ভয় পেলে বা ঘাবড়ে গেলে কিন্তু মৃত্যু নিশ্চিত। কি কি বাধা আসতে পারে এটা কিন্তু বাগলার দাদু চিন্তা করে রেখেছিলেন। তারপরেও সবকিছু তো চিন্তা মাফিক হয় না, তাই না? চিন্তার বাইরেও তো অনেক কিছু ঘটে যায়। তো যাই হোক, মালির তান্ত্রিক যেই গুরু ছিলেন, সেই তান্ত্রিক গুরুর যেই পদ্ধতি, সেই পদ্ধতি ধারাবাহিকভাবে তো সেটা মেনটেন করতে হবে। প্রথম যে পদ্ধতি, সেই অনুযায়ী বাগলার দাদু মার্কাসের বাড়ি থেকে সোজা বাজারে চলে যান দাদুর কিছু শিষ্যকে সাথে নিয়ে। সেখান থেকে 20টা বড় বড় মাটির কলসি বা ওই জাতীয় কিছু কিনে আনেন আর কি। তো বাড়িতে এসে দাদু কলসিগুলো পানি ভর্তি করে সেগুলোর মুখে দড়ি বেঁধে মন্ত্র পড়ে সেগুলোকে এক এক করে গাছের উঁচু ডালের সাথে ঝুলিয়ে রাখেন। এভাবে 20টা পানি ভর্তি কলস গাছের উপরে উনি ঝুলিয়ে রেখেছেন। এতটা উপরে রেখেছেন যাতে করে কারো নাগালের মধ্যে সেটা না থাকে, হাত দিয়ে যদি কেউ এটা ধরতে না পারে। সাধনার প্রথম কাজ এটা শেষ করেছেন। শেষ করে রাতের জন্য অপেক্ষা করতে থাকেন দাদু। দাদুও খুব এক্সাইটেড, কারণ উনি জীবনে প্রথমবারের মতো লুলু ফিওনকে ডাকবেন। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে দাদু দাদিকে বলেন যে বাড়ির সবাইকে ডাকতে। তো সবাই যখন আসে তখন দাদু বলেন যে আমার একটা কাজ রয়েছে, আজ থেকে টানা 21 দিন আমি বাড়ির বাইরে বসে সাধনা করব আর ফিরব ভোরের আলো ফোটার পরে। চিন্তার কোনো কারণ নেই, আমি এই কয়েকদিন একটা নির্জন জায়গায় বসে আমার সাধনা করব। তোমরা সবাই সাবধানে থাকবা, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবা না, আর বের হলেও ভুলেও ওই গাছের দিকে যাবা না, মানে যেই গাছের কলসিগুলো ঝুলানো রয়েছে ওই গাছের ওখানে। সবাই বলে ঠিক আছে, যাব না। তখন দাদুদের পরিবারের সংখ্যা, মানে পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে 8 জন। চুক্স, তার ছোট ফুপু, তখনও চুক্সের বোনের জন্ম হয়নি, আর দাদা দাদি মানে বাগলার দাদু, তারপরে দাদি, তারপর চুক্সের মা বাবা, এসব মিলায় আসলে টোটাল 8 জন ছিল। কিন্তু যাই হোক, আমরা এবার জানবো কিভাবে সাধনা করেছিলেন দাদু। তো সবার সাথে কথা বলে দাদু তো তার সাধনা সম্পন্ন করতে বের হয়ে গেছেন। তিনি একটা নির্জন জায়গা বেছে নেন। প্রথমে সেখানে একটা গোল বৃত্ত এঁকে সেখানে বসে পড়েন। তারপর ওই মালির তান্ত্রিক গুরুর শেখানো মন্ত্র পড়তে থাকেন চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ তন্ত্রমন্ত্র পড়ার পর দাদু একটা শব্দ শুনতে পান, কেউ দাদুর নাম ধরে ডাকছে। তিনি চোখ খুলে তাকান, তবে দাদু কিছু দেখতে পান না। দাদু সেটাকে পাত্তা না দিয়ে আবার মন্ত্র পড়তে থাকেন। একটু পরে দাদু আবার সেই শব্দ শুনতে পান। দাদু আবার চোখ খুলে তাকান, এবার দাদু কিছু দেখতে পান না। তবে এবার কেউ তাকে পুরুষালী কণ্ঠে বলছে, ওরে নির্বোধ বাগলার, তুই এটা কি করছিস? তোর কি প্রাণের মায়া নেই? তুই জানিস তুই যা করছিস তার জন্য তোর মৃত্যু হতে পারে? তোর কি মরার কোনো ভয় নেই রে বাগলার? দাদু কথার কোনো উত্তর না দিয়ে উনি ওনার মতো করে তার মালির তান্ত্রিক গুরু শিখিয়ে দেয়া যে পদ্ধতি অনুযায়ী মন্ত্র পড়তে থাকেন। ওদিকে সেই অদৃশ্য সত্তা তাকে বারবার সাবধান করতে থাকে, কিন্তু দাদু এক মনে উনি ওনার কাজ করেই যাচ্ছেন ওখানে বসে। এভাবে চলতে থাকে সারা রাত। একসময় ভোরের আলো ফুটে ওঠে, তখন দাদু সেখান থেকে উঠে বাড়ির দিকে রওনা হন। বাড়িতে ঢুকে দাদু সবার আগে সেই গাছের নিচে যান এবং সেখানে গিয়ে দেখেন একটা কলস মাটি থেকে নিচে পড়ে গেছে। দাদু তখন বুঝতে পারেন যে তার সাধনা ঠিকঠাক কাজ করছে। মূলত মালির ওই তান্ত্রিক গুরু দাদুকে বলেছিলেন, এই কলস ভর্তি পানি প্রতি রাত্রে একটা করে নিচে পড়ে ভেঙে গেলে, এই কলস ভেঙে গেলে বা নিচে পড়ে গেলে ধরে নেবে যে তোমার সাধনা ঠিকঠাক হচ্ছে। বাড়িতে ফেরার পর দাদি ও বাড়ির অন্যান্য সদস্য দাদুকে জানান যে মাঝরাতে একটা শব্দে তাদের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল বিশাল কোনো কিছু একটা তাদের বাড়ির দিকে হেঁটে আসছে, আর সেটা হেঁটে আসার কারণে মাটিতে ধূপধাপ শব্দ হচ্ছে। মাটি হালকা কেঁপে উঠছিল, মনে হচ্ছে হালকা ভূমিকম্প হচ্ছে। একসময় ধপাস করে একটা আওয়াজ হলো, যেটা ছিল এই কলস ভাঙার শব্দ। তারপর ওই জিনিসটা আবার ধূপধাপ শব্দ করতে করতে মনে হলো যেদিক থেকে এসেছিল ওই দিকে চলে গেল। দাদু যেহেতু নিষেধ করেছিলেন যে কাউকে বাইরে বের না হতে, এই জন্য ঘর থেকে কেউ বাইরে বের হন নাই। এভাবেই প্রথম দিনের কাজ সম্পন্ন হয়। এভাবে টানা 7 দিন চলল। এই 7 দিনে দাদু যখন এই জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় সাধনা করতেন, একটা গণ্ডি এঁকে, একটা গোল একটা বৃত্ত এঁকে, তখন ওই অদৃশ্য সত্তাটা তার কাছে এসে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিত। তবে দাদু চোখ খুলে কিছু দেখতে পেতেন না। দাদু এক মনে তার সাধনা করেই যেতেন। আর ভোরের আলো ফোটার পর বাড়িতে এসে দাদু দেখতেন যে ওই কলস গাছের নিচে ভেঙে পড়ে আছে, প্রতিদিন একটা করে। আর বাড়িতে এসে দাদু সবার কাছ থেকে শুনতে পেতেন ওই রাতে, মানে প্রত্যেক রাতে, প্রথম রাতে যেটা হয়েছিল, ধূপধাপ করে কেউ একজন আসে, টপাস করে শব্দ হয়, কলস ভাঙার আবার চলে যায়। তো এভাবে প্রতি রাত্রেই হয়।
তো এর মাঝে কি হয়েছে, এই চুকসের বাবা কৌতূহলবশত যখন ওই যে ধূপধাপ শব্দ হচ্ছিল, উনি ঘর থেকে চুপি চুপি বের হয়েছেন বাইরে কি হয় সেটা দেখার জন্য। উনি তার গাছের কাছে যান নাই, মানে দূর থেকে দেখবেন আর কি। তো উনি যেটা দেখতে পান সেটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে এক দৌড়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন। চুকসের বাবা দেখেন একটা বিশাল আকৃতির দৈত্যের মতো অবয়ব, যার উচ্চতা আনুমানিক 30 ফুট মতো হবে। সেটা শারীরিক গঠন মানুষের মতো হলে মুখটা গরিলার মতো। তো সেটা ওই গাছের নিচে এসে কুজো হয়ে একটা কলস ধরে এক টানে মাটিতে ফেলে দিল, মানে এমনভাবে টান দিল দইটাও ছিঁড়ে গেল, কলসটাও মাটিতে পড়ে গেল, মানে মাটিতে ফেলে দিয়ে ওই জিনিসটা ভেঙে দিয়ে সে যে দিক দিয়ে এসেছিল ওই দিকে চলে গেছে। এবং সম্পূর্ণ কাজটা করলো মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে, মানে ওই কলসটা ধরা, টান দেয়া, ছুঁড়ে ফেলা, এটা কয়েক সেকেন্ড লেগেছে। তারপর সে যেভাবে হেঁটে এসেছিল ওইভাবে চলে গেল। তো এসব শোনার পর সেদিন দাদু চুকসের বাবাকে অনেক বকাঝকা করেছিল, এটা চুকস জানিয়েছিল। কারণ হচ্ছে যে ওই অবয়বটা যদি চুকসের বাবাকে একবার দেখতে পেত তাহলে নিশ্চিত মেরে ফেলত। যেহেতু চুকসের বাবা গাছ থেকে বেশ দূরে ছিল এই জন্য দেখতে পাইনি, আর সে এক দৌড়ে চলে গিয়েছে, এইটাও ওই অবয়বটা দেখতে পাইনি। দেখলে নিশ্চিত মেরে ফেলত, ঘর ভেঙে হলেও তাকে বের করে মেরে ফেলত। তো যাই হোক, সাধনার অষ্টম রাতের কথা, 7 রাত তো উনি কিছুই দেখেন, খালি অদৃশ্য সত্তার কথা শুনেছেন। বরাবরের মতো অষ্টম রাত্রে দাদু তো চোখ বুজে বসে মন্ত্র পড়ছেন। বাকি 7 দিন উনি যেখানে বসে সাধনা করেছিলেন ঠিক ওখানেই বসে। হঠাৎ দাদু অন্যান্য দিনের মতো কোনো কিছু শব্দ শুনলেন, শব্দ শুনে চোখ খুলে তাকান। তিনি আবছা আলোয় দেখতে পান বিশাল একটা গোলাপি রঙের ষাঁড় দাদুর থেকে একটু সামনে দাঁড়িয়ে আছে, আর সেটা রাগে পা দিয়ে মাটি খুঁড়ে দাদুর দিকে সেই মাটি ছুঁড়ে মারছে। খুঁড় দিয়ে মাটি খোঁড়ার সময় এক ধরনের শব্দ হচ্ছে, মূলত এই শব্দ শুনেই দাদুর ধ্যান ভঙ্গ হয়, আর উনি চোখ খুলে তাকান। অবাক করা বিষয় হলো ষাঁড়ের ছোড়া ওই মাটিগুলো দাদুর গণ্ডির ভেতরে প্রবেশ করছে না। ষাঁড়টির চোখ জলজল করছে, রাগে ষাঁড়টা ফুসফুস শব্দ করছে। এই বুঝি দাদুকে আক্রমণ করে বসে। এমন বড় ষাঁড়কে এত কাছে দেখার পর যে কোনো সাহসী কবিরাজেরও কিন্তু ভয়ে পিলে চমকে যাবে। দাদুর এর ব্যতিক্রম হয়নি, কয়েক সেকেন্ডের জন্য ভয়ে ওনার মন্ত্র পড়া থেমেও গিয়েছিল। তখন কিন্তু দাদুর মনে পড়ে যে তার মালির তান্ত্রিক গুরু বলেছিল, যা কিছু হয়ে যাক মন্ত্র পড়া কিন্তু বন্ধ করো না, বেশিক্ষণ মন্ত্র পড়া বন্ধ রাখলে তাহলে কিন্তু তুমি দুর্বল হয়ে পড়বে, আর তোমার যতই শক্তিশালী গণ্ডির মধ্যে থাকো ওই জিনিসটা তোমাকে আক্রমণ করে বসবে। তো ওই কথাটা মনে পড়ার পর আবার উনি মন্ত্র পড়া শুরু করবেন এবং করেনও। তো দাদু দেখেন যে উনি যখন মন্ত্র পড়া শুরু করেছেন তখনও ওই গোলাপি রঙের ষাঁড়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়তে থাকার ফুসফুস শব্দ করছে, মাটি তার দিকে ছুঁড়ে মারছে। এইভাবে সারাটা রাত চলে। উনি তো চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন, মাঝে মাঝে চোখ খুলে দেখেন যে ওই ষাঁড়টা আছে কিনা। উনি দেখেন যে আছে। তো একসময় ভোরের আলো ফোটে আর ওই দানবীয় ষাঁড়টাও অদৃশ্য হয়ে যায়। এরপর নবম রাতে দাদু যখন একইভাবে বসে মন্ত্র পড়ছিল তখন দাদু ফিল করে চারপাশে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। উনি যেখানে বসেছিলেন সেই জায়গার মাটি কাঁপছে। দাদু চোখ খুলে দেখেন বিশাল একটা দানব, যার শরীর মানুষের মতো কিন্তু মুখটা গরিলার মতো, তার উচ্চতাও 30 ফুট। উনি বুঝতে পারলেন যে এইটাই সেই অবয়ব, যেই অবয়বটা প্রতি রাত্রে ওই একটা একটা করে কলস ভাঙে। ওই দানবটা দাদুর দিকে ছুটে আসছে, এমন গতিতে ছুটে আসছে মনে হচ্ছে এক্ষুনি দাদুকে পায়ের নিচে পিষে মেরে ফেলবে। এমন দৃশ্য দেখার পর কোনো মানুষের পক্ষে কিন্তু বসে থাকা সম্ভব না, উল্টো ঘুরে দৌড় দিতে হবে। আর এই দৃশ্য দেখার পর ভয় পাবে না এমন মানুষ আসলে পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। তা দাদুও তো প্রচন্ড ভয় পেয়েছেন, চিন্তা করছেন যে এখনই বুঝি এই অবয়বটা এই বেষ্টনী ভেদ করে তার কাছে চলে আসবে। অনেক শক্তিশালী অবয়বের কিন্তু সেই ক্ষমতা আছে, তারা তাদের মতো করে মন্ত্র পড়ে যে কোনো বেষ্টনী কিন্তু ভেদ করতে পারে। আর এই অবয়বটা যদি ওই রকম হয় তাহলে তো বিপদ। তো উনি চিন্তা করলেন যে যেহেতু 7-8 দিনে এই বেষ্টনী কেউ ভেদ করতে পারেনি, তাহলে আজকেও পারবে না। দাদু অনেক কষ্ট করে নিজেকে ধরে রাখার চেষ্টা করে, আর উনি মন্ত্র পড়ছেন। ওই দানবটা তো গর্জন করতে করতে দাদুর দিকে এগিয়ে আসে এবং এমন কাছাকাছি চলে আসে যে দাদুর শরীর থেকে ওই অবয়বটার দূরত্ব সর্বোচ্চ 1 হাত ছিল,
জাস্ট খালি ওই বেষ্টনীর বাইরে ছিল ওই অবয়বটা। সে দ্রুত ছুটে এসে ওই বেষ্টনীর ওখানেই দাঁড়িয়ে যায়। তো দাদুর তো ভয়ে অবস্থা খারাপ। শুরুতেই বলছি যে যত বড় শক্তিশালী কবিরাজি হোক না কেন, এই ধরনের সিচুয়েশনে ভয় মানুষ পাবেই। দাদু ভয়ে বা যে কোনো কারণেই হোক আরো জোরে জোরে উনি মন্ত্র পড়ছিলেন। দাদুর মুখ দিয়ে একদম ফেনা উঠে যাচ্ছিল, তা উনি মন্ত্র পড়া থামাচ্ছেন না। এভাবে চলে সারা রাত। এই বিভীষিকাময় মুহূর্ত তখনই শেষ হয় যখন ভোরের আলো ফোটে। দাদুর মনে হচ্ছিল এই রাতটা শেষই হচ্ছে না। প্রতি রাত্রেও যেহেতু এই সমস্যা হচ্ছে, কিন্তু তারপরও এই রাতটা, বিশেষ করে এই অষ্টম রাতটা, তারপরে নবম রাত, এগুলো মনে হচ্ছে শেষই হচ্ছিল না। দশম রাত্রে দাদু দেখেন বিশাল আকৃতির অনেকগুলো সাপ চারপাশ থেকে দাদুকে ঘিরে রেখেছে আর ফোনা তুলে ফোঁস করছে। এর মধ্যে আবার কিছু কিছু সাপ ছিল অ্যানাকোন্ডা জাতীয়। অ্যানাকোন্ডা সাপ অনেক বড় হয়, মোটা হয়, সেগুলো ফোনা তুলতে না পারলেও সেগুলো আবার চারদিকে ঘুরছে। মনে হচ্ছে আস্তে 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 ঘুরতে ঘুরতে দাদুকে পেঁচিয়ে ধরবে। কিন্তু যতই ঘুরুক না কেন, ওখানে ওই ফনা ধরা সাপগুলো ছিল, তারাও ফোঁস করছে। কিন্তু ওই অ্যানাকোন্ডা গোছের সাপগুলো যতই ঘুরছে, আস্তে আস্তে মনে হচ্ছে ওই বৃত্তটার কাছে আসছে। কিন্তু কাছে আসলেও ওই বৃত্তটার একটা জায়গায় এসে ওরা আর নিজেকে সংকীর্ণ করতে পারছে না, শুধু ওইটুকুর মধ্যেই ঘুরছে। তো দাদু তো বুঝতে পেরেছেন যে এগুলো আসলে চলতেই থাকবে, তার সাহস ধরে রাখতে হবে। তো দাদু তার কাজ চালিয়ে যেতে থাকেন। এইভাবে টানা 20 রাত উনি বিভিন্নভাবে, কখনো সাপ, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো দানব, কখনো মহিষ, বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করানো মানে করেছে আর কি। কিন্তু দাদু উনি সাহসের সাথে সেগুলো মোকাবেলা করেছেন। এবার 21তম দিন। এর মধ্যে কিন্তু ওই 20 দিনে কিন্তু 20টা কলস ভেঙে গেছে। আর প্রতি রাত্রে কিন্তু ওই যে সেই অবয়বটা ধূপধাপ শব্দ করে আসে, ভেঙে দিয়ে চলে যায়। এর মধ্যে কিন্তু শুধু একবারই চুকসের বাবা বের হয়েছিল, এর ভিতরে কিন্তু আর কোনো সদস্য ওই পরিবারের বের হয় নাই। তো 21তম দিনে দাদু একটা বিশেষ মালা বানান। এই মালাটা ছিল হাড় এবং পাথর দিয়ে। এটা কিসের হাড় বা কোন বিশেষ পাথর এটা অবশ্য জানা যায়নি। তো মালাটা বানিয়ে দাদু সেটা দাদির কাছে রেখে দেন এবং তাকে বলে যে যত্ন করে রেখে দাও, আমি চাইলে দিও। এরপর দাদু কিছু সময় ঘুমিয়ে নিয়ে অন্যান্য কাজ করতে পারেন, যেহেতু উনি কৃষি কাজ করতেন। তো দাদু প্রথমে ওই মার্কাসের কাছে যান, গিয়ে দেখেন যে মার্কাস না খেতে পেরে একদম কঙ্কালের মতো হয়ে গেছে, কোন রকমে বেঁচে আসছে। মানে সে কোনো মতে বেঁচে আছে, ওই যে তরল পদার্থগুলো তাকে খাওয়ানো হচ্ছিল। তার কথা বলার শক্তিও নাই তখন দাদু মার্কাসকে বলে যে আগামীকাল তোমার চিকিৎসা করা হবে আর তুমি সুস্থ হয়ে যাবে। আমি আমার সাধনায় সফল হব বলে আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে, কারণ আমি আমার সাধনা এখন পর্যন্ত ঠিকঠাক মতো করতে পেরেছি। এরপর দাদু বাড়িতে চলে আসেন আর তার কাজকর্ম করতে থাকেন। 21তম রাত্রে, সেদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বাংলার দাদু দাদিকে বলেন, কই গো সেই মালাটা দাও, আমার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। তা দাদুর কথা মতো দাদি সেই মালাটা নিয়ে দাদুর হাতে দিল। তারপর বাংলার দাদু চলে গেলেন সেই নির্জন জায়গায় যেখানে বসে তিনি সাধনা করতেন। তিনি প্রতিদিনের মতো গণ্ডি কেটে তার ভিতরে বসে চোখ বুজে মন্ত্র পড়ছেন। কিছুক্ষণ পর উনি কোনো কিছুর উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে দেখেন সেই গোলাপি ষাঁড়টা তার সামনে দাঁড়িয়ে আছে, যেটা উনি প্রথমবার দেখেছিলেন সাধনার অষ্টম রাত্রে। তবে সেদিনের দেখা সেই ষাঁড়টি ছিল বিশাল আকৃতি, আর আজকের এই ষাঁড়টা অন্যান্য সাধারণ ষাঁড়ের মতোই, তবে রংটা গোলাপি। সেদিন ষাঁড়টা ছিল অনেক রাগান্বিত এবং তার উচ্চতা ছিল অনেক বড়, আর আজকের ষাঁড়টা স্বাভাবিক ষাঁড়ের আকারেই, আর ষাঁড়টা একদম নীরব শান্ত। দেখে মনে হচ্ছে এটা দাদুর গৃহপালিত ষাঁড়। দাদু তখন মালাটা নিয়ে উঠে দাঁড়ান এবং মন্ত্র পড়তে পড়তে তার বেষ্টনী থেকে বের হয়ে ওই মালাটা ষাঁড়ের গলায় পরিয়ে দেন। মালা পরানোর সাথে সাথে এই ষাঁড়টা এক সুন্দরী নারীর রূপ ধারণ করে। তো মালির তান্ত্রিক গুরু দাদুকে বলেছিলেন, এই মালা তুমি যখন ওই গোলাপি ষাঁড় রূপী লুলুফিয়নের গলায় পরাবে, তখন লুলুফিয়ন এক নারীর রূপে তোমার সামনে ধরা দেবে, আর তখন সে কিছু সময়ের জন্য তোমার বশে চলে আসবে। সব সময় কিন্তু সে বশে থাকবে না। হলেও তাই, ষাঁড়টা একটা সুন্দরী নারীর রূপে দাদুর কাছে ধরা দিল। তখন লুলুফিয়নকে দাদু সম্মান জানালেন। তো লুলুফিয়ন রেগে দাদুকে বলে ওঠেন, এই বাগলার, তুই আমার কাছে কি চাস? তুই জানিস না আমাকে বশ করা যায় না? আমি কিছু সময়ের জন্য তোর বশ হয়েছি সত্য, কিন্তু
তুই আমাকে কেন ডেকেছিস দ্রুত বল। তোর বলা যদি আমার মনোভূত হয় তাহলে আমি চিন্তা ভাবনা করব, তা না হলে তুই কিন্তু এখন তোর বৃত্ত থেকে বের হয়ে এসেছিস, আমি তোকে এখানেই মেরে ফেলবো। তখন দাদু খুব সম্মানের সাথে বলেন, হে রাজকুমারী লুলুফিয়ন, আপনাকে বশ করার কোনো ইচ্ছা আমার আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। আমি বড়ই নিরুপায় হয়ে আপনাকে স্মরণ করতে বাধ্য হয়েছি, যার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েছি। আর আমি আমার নিজের জন্য নেই নাই, আমি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্য নিয়েছি। আমার একটা বিশেষ জিনিস লাগবে যেটা আপনার কাছেই আছে। তখন লুলুফিয়ন বলে, আচ্ছা বল কি সেটা। তখন দাদু বলেন যে আপনার বাগানের ফুল আমার লাগবে। ফুলের কথা শুনে লুলুফিয়ন একটু হেসে দেন। হেসে দেওয়ার সাথে সাথে দাদু বুঝতে পারেন যে আসলে লুলুফিয়ন কিছুটা নমনীয় হয়েছে আর কি। তখন লুলুফিয়ন হেসে দিয়ে বলে, আমি তো আমার বাগানের ফুল সহজে কাউকে দেই না, তুই বল তো ফুল দিয়ে তুই করবিটা কি, তোর অসৎ উদ্দেশ্য নেই তো। তখন দাদু সব ঘটনা খুলে বলেন। সব শোনার পর লুলুফিয়ন বলে, আচ্ছা ঠিক আছে যা, তুই তো আসলে একজনের জন্য চেয়েছিলি, একজন না, আমি তোকে 21টা ফুল দিব। তুই ভালো মানুষ, তোর কথাবার্তা ভালো লেগেছে, তুই অন্যের জন্য জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিস, যা তোকে 21টা ফুল দিচ্ছি, তুই এক একটা ফুল দিয়ে একজন রোগীরই চিকিৎসা করাতে পারবি, আর 21 জনকে তুই এই ধরনের রোগের চিকিৎসা করাতে পারবি 21টা ফুল দিয়ে, কিন্তু এরপরে আর পারবি না, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। এই বলে রাজকুমারী লুলুফিয়ন অদৃশ্য হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পরেই আবার সেই সুন্দরী নারীর বেশেই লুলুফিয়ন ফেরত আসে 21টা ফুল হাতে নিয়ে। এমন ধরনের ফুল বাংলার দাদু আগে কখনো দেখেন নাই। সেই ফুলের সুঘ্রাণ আসলে ওরকম ছিল কিনা বা কি ধরনের সুঘ্রাণ ছিল এটা দাদু বলতে পারেন নাই। ওই রকম সুঘ্রাণও ছিল না, এতটুকু বলেছেন আর কি, যে খুব সুঘ্রাণে চারদিকে ছড়িয়ে পড়েছে সেই মানে পরিবেশটা অন্যরকম বিষয় এরকম না। তো রাজকুমারী লুলুফিয়ন ফুলগুলো দাদুর হাতে দিয়ে বলেন যে এই ফুলগুলো যত্ন করে রেখে দিস, 100 বছর পার হয়ে গেলেও এই ফুলের গুণাগুণ নষ্ট হবে না, এটা শুকিয়ে যাবে এটা সত্য, তবে নষ্ট হবে না। আর আমি এখান থেকে চলে গেলে তুই কখনোই আর আমাকে ডাকতে পারবি না, আর ডাকলেও আমি কখনোই তোর সাথে দেখা করব না, আর তোকে ভয় দেখানোর জন্য আমার কোনো জিন আসবে না এখানে, সুতরাং আমাকে আর ডাকার চেষ্টা করবি না। আমি কোনো মানুষের সাথে তার জীবদ্দশায় শুধু একবারই দেখা করি, দ্বিতীয়বার আমি কারোর সাথে দেখা করি না। আর এই বাগানটা আমার নিজ হাতে গড়া, আর আমি এই বাগানটা গড়েছি শুধু মানুষের উপকার করার জন্য, আর আমি সেই মানুষের কাছেই এসে ধরা দিই যারা অন্যের উপকারের জন্য নিজের প্রাণটা ঝুঁকির মুখে ফেলে। যার কারণে তোকে আমি আমার অনুগত জিনদেরকে দিয়ে পরীক্ষা করেছি, দেখেছি যে তোর সাহস কতটুকু, তুই তোর সাহসের পরীক্ষায় পাশ করেছিস। আর চূড়ান্ত দিন আমি আসলাম, এসে তোর কথা বিস্তারিত শুনলাম, শোনার পর আমার কাছে মনে হয়েছে এই জন্য আমি তোকে দিলাম। তো আমি এখন চলে যাব, বিদায় জানাচ্ছি তোকে। জীবনে তুই আমার দেখা এই একবারই পেয়েছিস, আর কখনো পাবি না। তো লুলুফিয়নকে বাংলা দাদু সম্মান জানান, লুলুফিয়নও সেই সম্মান গ্রহণ করেন এবং দাদুকেও বিদায় জানিয়ে লুলুফিয়ন অদৃশ্য হয়ে যায়। দাদু ফুলগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। পরের দিন দাদু ওই 21টা ফুলের ভিতর থেকে একটি ফুল দিয়ে এই মার্কাসকে সুস্থ করে তোলেন। মালির তান্ত্রিক গুরু শেখানো নির্দিষ্ট পদ্ধতিতে মার্কাস সাথে সাথে যে সুস্থ হয়ে গেছিল বিষয়টা এরকম না, কারণ তার শরীর এতটাই দুর্বল হয়ে গেছিল এই ধকলটা পার হতেও সময় লাগবে, তবে সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিল, 1 মাসের মতো সময় লেগেছিল পুরোপুরি একদম স্বাভাবিক জীবনে ফেরত আসতে। তো এভাবেই শেষ হয় দাদুর জীবনের ভয়ঙ্কর এক সাধনা। দাদু 21টা ফুল দিয়ে উনি মানুষের উপকার করেছিলেন। আর এই লুলুফিয়নকে ডাকার যে পদ্ধতি এটি খুবই কঠিন। শুধু বাহ্যিক কিছু পদ্ধতিগুলো আমরা জানতে পেরেছি, কিন্তু ইন্টারনাল যে পদ্ধতিগুলো রয়েছে সেটা বাংলার দাদু কাউকে বলেন না। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা জিনেদের জগৎ সম্পর্কে কতটুকুই বা জানি? রহস্যে ঘেরা এই জগৎ, এখানে অনেক জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে অনেক জটিল রোগের চিকিৎসা হয়। একবার আমাকে একজন বলেছিলেন যে একজন মহিলা সন্তান হতো না, তো সন্তান দেয়া নেয়ার মালিক আল্লাহ তাআলা যাকে খুশি দেবেন আমানত হিসাবে, আবার যখন ইচ্ছা সেই আমানতটাকে কেড়ে নিয়ে নিয়েও যাবেন।
কিন্তু তারপরেও কিছু চিকিৎসা তো আল্লাহ তাআলা রেখেছেন। জিনেদের দেশে পাহাড়ের উপরে একটা ফুল হয়, বিশেষ এক ধরনের ফুল। এই ফুল বেটে খাইয়ে দিলে নাকি সন্তান হয়। যদি কোনো মহিলার শারীরিক কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটা আল্লাহর রহমতে দূর হয়ে যায়। আল্লাহ যদি চান, ফুলের গুণাগুণ আল্লাহ তাআলা হয়তো বা দিয়েছেন, কিন্তু আল্লাহ না চাইলে তো ফুলের গুণাগুণ কাজ করবে না শরীরে। তো এটা কিন্তু শুধু জিনেদের মাধ্যমে ওই ফুলটা পাওয়া সম্ভব। এটা তাদের দেশে পাহাড়ের উপরে জন্মে। তো এই ধরনের চিকিৎসার মাধ্যম দিয়ে একজন মহিলা, উনি সন্তানের মুখ দেখেছিলেন আল্লাহর ইচ্ছায়। তো এটাই বলছি যে আসলে অনেক রহস্য রয়ে গেছে যা আমরা জানি না। আর জিনেদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। আসলে বাংলার দাদু, উনি অন্যের উপকারের জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। আর ওনার এই ব্যাপারটাই লুলুফিয়নের কাছে ভালো লেগেছিল। তো লুলুফিয়ন সে ওই বাগানটা নিজের মতো করে দেখাশোনা করে। আসলে এই বিষয়টা খুবই অদ্ভুত। সেটা হলো যে লুলুফিয়ন নিজে যদি দেয় তাহলে ওই ফুলের কাজ হয়, নতুবা হয় না। এটা আসলেই রহস্য যে সে দিলে হবে, না দিলে হবে না। এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, বা আমরা যে ভয়ের ঘটনাগুলো বলি এটার আসলে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারবো না, বা এগুলোর ব্যাখ্যা আসলে হয়ও না। এগুলো বিশ্বাস থেকেই আমাদেরকে মেনে নিতে হয়। প্রিয় লিসেনার্স, আশা করছি রহস্যময় এই ফুলের ঘটনা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর ব্ল্যাক ম্যাজিক এটি শেষ জামানায় অনেক বেড়ে যাবে, যার ফলশ্রুতিতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ সামান্য স্বার্থ সিদ্ধির জন্য একে অন্যের উপর ব্ল্যাক ম্যাজিক করে। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো বা স্বার্থ সিদ্ধি হয়, কাউকে ক্ষতি করলো, তার ক্ষতি দেখে মনে মনে সে পুলকিত হলো, কিন্তু যে জাদু করলো তার তো আখিরাতে কোনো অংশ নেই। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমাদেরকে যে যত ক্ষতিই করুক না কেন, আমরা যেন সেই ফরিয়াদ আল্লাহর কাছে দেই, নিজেরা যেন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় না নেই। তাহলে সাময়িক একটা সমস্যা থেকে বাঁচার জন্য আমরা অনন্ত জীবনকে হুমকির মুখে ফেলে দিব। এই কাজটা যেন আমরা কখনোই না করি। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ধন্যবাদ জানাচ্ছি চুকসকে। থ্যাংক ইউ চুকস ফর ইয়োর নাইস স্টোরি। উই হোপ we will get more and more stories from your family, from you. প্রিয় লিসেনার্স, আসলে চুকস যেহেতু বাংলা বোঝে না, শুধু তার জন্য এই শব্দগুলো আমি বললাম। তো চুকসের একটি ইন্টারভিউ আমরা নেওয়ার চেষ্টা করব। জানি না চুকস রাজি হবে কিনা। চুকসের কোন একটি ভিডিও বার্তাও আমরা আবার আপলোড করার চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি। আশা করছি এপিসোডটি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে কষ্ট করে ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য। আমরা আশা করব যে আপনি আরো অনেক অনেক ঘটনা আমাদেরকে এইভাবেই পাঠিয়ে যাবেন। প্রিয় লিসেনার্স, শনিবার অমীমাংসিত রহস্যের নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। কারণ আমরা আমাদের শনিবারের যে হরর নাইট এপিসোডটা আমরা সোমবারে নিয়ে গেছি, আর সোমবারে অমীমাংসিত রহস্য এপিসোডের যেই শিডিউলটা আমাদের থাকে সেটা আমরা শনিবারে নিয়ে এসেছি, এবং এভাবেই এটা নতুন শিডিউলে চলতে থাকবে ইনশাল্লাহ। তো শনিবার অমীমাংসিত রহস্যের এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সোমবার হরর নাইট এপিসোডের আরও একটি নতুন এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয়